আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন তারা আওয়ামী লীগকে কিভাবে ফেরাচ্ছে। প্রসঙ্গটা নিয়ে কথা বলবার আগে আমরা দুটো ভিডিও ক্লিপ শুনে আসব। একটি গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর এবং আরেকটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আমরা ভিডিও ক্লিপগুলো শুনে আসি, তারপরে আবার কথা বলবো। যে আওয়ামী লীগের তো এত বড় একটা দল, তাদের কিছু মানুষ অপরাধ করতে পারে, বাট একেবারে ম্যাসিভ লেভেলের মানুষ তো আর অপরাধ করে নাই। কারণ রাজনৈতিক কারণে সাধারণ নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের উপরে যেন জুলুম না হয়, এই আহ্বানটা কিন্তু আমরা শুরু থেকে রেখে আসছিলাম। এবং আওয়ামী লীগ বড় একটা দল, তাদের নেতাকর্মীদেরকে বাইরে রেখে তো এই রাষ্ট্রকে স্থিতিশীল করা, এই সমাজকে পুনর্গঠন করা এটা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সব দলই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়েই কাজ করার আমরা চেষ্টা করছি এবং একসাথেই চলার চেষ্টা করছি। ছোট্ট একটা দেশ, এখানে এত ঘনবসতিপূর্ণ মানুষ, হাঁটতে গেলে একজন মানুষের গায়ে লাগে। এখন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য নেতারা যদি কোনো ধরনের নির্দেশনা দেয় দেশে থাকা নেতাকর্মীরা তো সেটা বিবেচনা করবে যে সেটা করতে গিয়ে তাদের ঝুঁকি আছে কিনা, সেটা নিজে বাঁচলে বাপের নাম। তো কাজে এখন এই যে নির্বাচন হচ্ছে, এইখানে একটা উৎসবমুখী নির্বাচন হচ্ছে। দেখেছি আমি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে বিভিন্ন দলের নেতাদের সাথে। এখন সেই ক্ষেত্রে তারা কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে গেলে তখন তাদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা খড়গ নেমে আসবে। সেটা তাদের জন্য একটা বিপদ। নিশ্চয়ই নিজের ভালো পাগলেও বোঝে, তাদের ভালো তারা বুঝবে। এবং আমাদের আহ্বান থাকবে যে আজকের এই পরিস্থিতিতে আমরা অন্য কোনো চিন্তা ভাবনা না করে বরঞ্চ যারা নির্বাচনী ফিল্ডে আছে, সেটা পটুয়াখালী, চীনে, আমি কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য প্রার্থীরা, তাদের সাথে বরঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলেই তারা সবচেয়ে নিরাপদ এবং সেফ। আমাদের হাসিনা আপদ চলে গেছেন ভারতে গেছেন, ভালো করেছেন যে এইখানকার যারা আপনার সমর্থক তাদেরকে বিপদে পড়েন শুনছেন। আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের। দর্শক, এগুলো হচ্ছে ভোটের মাঠের দৃশ্য। এই যে ভোটটা হচ্ছে, এই ভোটটাতে আওয়ামী লীগের ভোট প্রার্থীর জন্য আওয়ামী লীগের প্রতি তাদের সুর নরম ভোটের রাজনীতিতে। এই যে দুজনের কথা শুনলেন, সেই দুইজনই কিন্তু ভয়ঙ্কর ভাবে মাইনকার চিপায়, একটা গ্রাম দেশের একটা ভাষায় বলা হয় যে মাইনকার চিপায় পড়ে গেছে। গণ অধিকার পরিষদের নূরও নির্বাচিত হয়ে আসতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ সেখানে বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির সদস্য তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নূর পেয়েছে বিএনপি জোটের মনোনয়ন আছে পটুয়াখালী 3 আসনে। আরেকদিকে ঠাকুরগাঁয় যদি যান, ঠাকুরগাঁ 1 আসন সদর আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি, তিনি ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সভাপতি ছিলেন এবং এই মুহূর্তে জামাতের মজলিসে শুরার সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী, শক্ত প্রতিদ্বন্দ্বী। শুধু প্রতিদ্বন্দ্বী বললে ভুল হবে, এই দুটো আসন নিয়ে আমি একদম প্রেডিকশন করেই বলছি যে নূর সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতে পারবেন না। কারণ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মাঝখান থেকে সেখানে জামাত চলে আসতে পারে। আবার ঠাকুরগাঁয়ে ভোটটা নির্ভর করে হিন্দু ভোটের উপর। আমি বলছি না যে হিন্দু ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। হিন্দু ভোটার 25-30% ঠাকুরগাঁ 1 আসনে 25 থেকে 30% হিন্দু ভোট, এবং সেই হিন্দু ভোটগুলো ম্যাক্সিমাম যায় আওয়ামী লীগের বক্সে। সেখানে আওয়ামী লীগের এমপি ছিলেন বাবু রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন, পানি সম্পদ মন্ত্রী ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়, সম্ভবত 17 আগস্ট, তাকে যেভাবে, এই যে ছবিটি দেখুন, যেভাবে হাতে দড়ি বেঁধে অপদস্থ করেছে, কারা করেছে? বিএনপি করেছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপা আপা করছেন এবং আপা আপা করে ভোট চাইছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের ভোটটা পেতে মরিয়া, আওয়ামী লীগের ভোটটা তিনি পেয়ে নির্বাচিত হয়ে আসতে চাইছেন, কিন্তু সেখানে
আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে না। বিএনপির আসলে সেই অর্থে সেখানে ভোট নেই, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমগ্র জীবনে, সারা জীবনে মাত্র একবার 2001 সালের নির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন, একবারই শেষ, আর তিনি নির্বাচিত হতে পারেননি। এবং এবার ভোটের মাঠে তিনি বলছেন যে তার জীবনের শেষ নির্বাচন, কিন্তু শেষ নির্বাচনেও শেষ রক্ষাটি হবে না। রমেশচন্দ্র সেনকে অত্যাচার করেছেন। রমেশচন্দ্র সেন একজন প্রবীণ মানুষ, তার বয়স সম্ভবত এখন 85 বছর বয়স। এই বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় এইভাবে তিনি নির্যাতিত হয়েছেন। এই যে ভিপি নূরও তাহলে কি এখন মানকার চিপায় পড়েছেন, যে মানকার চিপায় পড়ে আজকে আওয়ামী লীগ নিয়ে ভালো ভালো কথা বলছেন, যে আওয়ামী লীগের লোকজন তো থাকতেই হবে, আমাদের এই ছোট্ট একটা দেশ, গায়ে গা লেগে চলি আমরা, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে হলে সবাইকে লাগবে। আওয়ামী লীগ একটা বিশাল দল, এই বিশাল দলের এত জনসংখ্যাকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে হবে? আমি বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা গণ অধিকার পরিষদের নূর কিংবা জামাত, যেই হন না কেন, আপনারা যে পথে হাঁটছেন, আপনারা ভোটও পাবেন না, আপনারা পরাজিত হবেন এবং আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে পারবেন না। আজকে ভোটের মাঠে নেমেছেন, ভোটের কয়েকদিন আছে, আপনাদের বক্সে যাতে আওয়ামী লীগের ভোটগুলো ঢোকে এই জন্য সাময়িক একটা ভেষ ধরেছেন, কিন্তু বাস্তবতা গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগের উপর যে অত্যাচার নির্যাতন আপনাদের কারণে নেমে এসেছে সেটি সীমাহীন। আওয়ামী লীগকে ভোটের কারণে আপনারা ফিরিয়ে আনছেন, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগ ফিরে আসবে মাত্র কয়েক মাসের মতন। এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে বলছেন যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নেই, আওয়ামী লীগের নেতৃত্ব নেই, এগুলোর দরকার নেই। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 5 আগস্ট আগে বিএনপির কি অবস্থা ছিল, কি ভঙ্গুর অবস্থা ছিল, নেতৃত্ব ছিল? গত 19-20 বছর যাবৎ 2006 সালে ক্ষমতাচ্যুত হবার পর বিএনপির রাজনীতি কোথায় ছিল? নেতৃত্ব ছিল? কাজেই আজকে আওয়ামী লীগের মধ্যে অনেক হতাশা কাজ করছে যে এই মুহূর্তে নেতৃত্ব দেখা যাচ্ছে কিচ্ছু লাগবে না। দেখুন না, এই যে নির্বাচনটা যদি হয়ে যায়, এখনো হবে কিনা সন্দেহ আছে, যদি হয়ে যায়, হয়ে গেলেও সেই সরকার কোনোভাবে টিকবে না। সেই সরকার টিকবার কোনো সূচক বলে না যে সরকারটি টিকে থাকতে পারবে। দেশ আরো, এই যে এখন অস্থিরতা আছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসনের মধ্যে দেশ আছে। নির্বাচন পরবর্তী সময়ে খারাপটা আরো খারাপ হতেই থাকবে, কারণ খারাপ যদি একটা কিছু হতে থাকে সেটা অবনতি হতেই থাকে। উন্নতি হবার মতো মেডিসিন নেই বাংলাদেশের কাছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত আপনি সব দলের অংশগ্রহণে নির্বাচন না করবেন ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না। এই যে ভিপি নূর যে বললেন যে ছোট্ট একটা দেশ, এখানে সবাইকে নিয়ে আজকে তার কণ্ঠ থেকে বের হচ্ছে, কিন্তু আপনারা গত 1.5 বছরে যা করেছেন সেটি কিন্তু কল্পনাতীত। কাজেই নির্বাচন হতে পারে, নির্বাচন নাও হতে পারে, এখনো সংশয় আছে, সন্দেহ আছে, নানা রকম আন্তর্জাতিক সমীকরণ আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটু নাড়াচড়া বোঝা যাচ্ছে। হঠাৎ করে আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি, আবারও বলছি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের নির্বাচনের সমীকরণও কিন্তু পাল্টে যাবে, কিংবা নির্বাচন হয়ে গেল, কিচ্ছু যায় আসে না। আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ পূর্ণোদ্যমে ফেরবে। আমি এই মুহূর্তে নেতৃত্ব, সাংগঠনিক কর্মসূচি বা আওয়ামী লীগের কোনো কিছু স্বচ্ছ নয়। তারপরে বলছি, প্রকৃতি আওয়ামী লীগকে আগামী মার্চ এপ্রিল থেকেই ফেরাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভোটের মাঠে ফিরিয়ে এনেছে, কিংবা ভিপি নূর ফিরিয়ে আনছে, জামাত ফিরিয়ে আনছে, বিএনপি ফিরিয়ে আনছে। এই যে নির্বাচনকালে কিন্তু আওয়ামী লীগের উপরে অত্যাচার, নির্যাতন, ধর পাকড় অনেকটা কমেছে, সামনের দিনগুলোতে আরো কমতে হবে। আবার অত্যাচার নির্যাতন কমেছে এটাও বলা যাবে না। আমার এই মুহূর্তে মনে পড়ছে বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী শিশু সন্তানের মৃত্যুর কথা। গতকাল তার জেল গেটে গিয়ে তার স্ত্রীর ছোট বোন শ্যালিকার
যে আর্তনাদ। আমার একটা বোন আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন ছাড়লো না? আমার আপনারা কেমন, তার সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে, আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতির কি এই বড় নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন ছাড়লো না? কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? আমার ভাইয়া, তার আমি আমার দুলো ভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কান্দে দেখ। এই আর্তনাদ আমি যতবার শুনেছি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি সাদ্দামকে চিনি না, আমি ছাত্রলীগ চিনি না, আমি কাউকে চিনি না, কিন্তু আবেগ বলে তো কিছু আছে, ইমোশন বলে তো কিছু আছে। প্রকৃতি আছে, প্রকৃতি বিচার করবে। কারণ আওয়ামী লীগের উপর গত 1.5 বছর যে অত্যাচার অন্যায় হয়েছে, এই অন্যায়ের বদলা প্রকৃতিই দেবে। এই উপদেষ্টা পরিষদের কেউ হয়তো রক্ষা পাবে না। হ্যাঁ, হয়তো অনেকে বিদেশে পালিয়ে গিয়ে বাঁচতে পারেন, কিন্তু কেউ কেউ তো ধরা খাবেনি, ধরা পড়বেনি। সেগুলো সময়ের অপেক্ষা। কাজেই আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে নানা রকম হতাশার ঘটনা আছে, কিন্তু সব হতাশা কাটিয়ে আওয়ামী লীগ এই 2026 সালে ফিরবে, এবং এই 2026 সালে আরেকটা নির্বাচনও হবে, এবং নির্বাচন হয়ে সেই নির্বাচনে প্রেক্ষাপট এমন ভাবে তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের বিজয় হয়তো কেউ ঠেকাতে পারবে না। এখন আজকে বগল বাজাচ্ছেন, নির্বাচন করছেন একতরফা ভাবে, কিন্তু ভাই আপনি তো অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারবেন না। ভিপি নূর যেটা বললো, 50% উপরের মানুষকে বাদ দিয়ে আপনি কিভাবে, আপনি তাদেরকে বঞ্চিত করে কিভাবে গড়বেন? পারবেন না। কাজে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ আসতেই হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। জাস্ট সময়ের অপেক্ষা। কষ্ট হচ্ছে আওয়ামী লীগের মানুষের, কিন্তু এই কষ্ট, এই আধার কেটে যাবে। মাহফুজ আলম নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে ভীষণ জামাত বিরোধী। তিনি বারবার জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য কাফফারা দিতে হবে, জামায়াতে ইসলামী 1971 সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই, এ ধরনের নানা কথা বলে বারবার জামায়াতে ইসলামীকে এই পুরো সময়টা ধরে খেপিয়ে এসেছেন। সেই মাহফুজ আলমের ভাই তিনি কিন্তু আবার লক্ষ্মীপুর আসন থেকেই নির্বাচন করছেন শাপলাকলি নিয়ে, এনসিপির প্রার্থী হিসেবে, জামায়াতের সমর্থিত প্রার্থী হিসেবে। ভাবুন, ভাই নির্বাচন করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে, বাবা করেন বিএনপি, ছেলে হয়েছেন মাস্টারমাইন্ড মন্ত্রী, এবং তিনি এরপরে আবারও মন্ত্রী বা উচ্চকক্ষে আসন পাবেন। বাংলাদেশের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আমেরিকায় নিয়ে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলম এমন এক মন্তব্য করেছেন যে মন্তব্যকে নিশ্চিতভাবে তার আরেকটি মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করতে হয়। মাহফুজ আলম এ ধরনের মন্তব্য করে সাধারণত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাস তুলে নেন। তবে এই রকম একটা মন্তব্য তিনি একটা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে করবার পর আপাতত তার পক্ষে সেই মন্তব্য তুলে নেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তিনি সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমকে এক সাক্ষাৎকারে বলেছেন যে তারেক রহমান বিএনপি তাকে এই প্রস্তাব দিয়ে রেখেছে যে তিনি মন্ত্রী পদমর্যাদাতেই আগামী সরকারে কোনো একটা পদ পাবেন। সেটা যদি সরাসরি মন্ত্রী নাও হয় তাহলে হয়তো উচ্চ কক্ষে তাকে কোনো আসন দেওয়া হতে পারে। মানে ভাবা যায় নির্বাচনটি হয়নি, গণভোটে জুলাই সনদ পাশ হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু এই ভাগাভাগির নির্বাচনে তার মানে এরা প্রত্যেকে এমনকি উচ্চকক্ষের আসনগুলো এরই মধ্যে ভাগ করে নিয়েছেন। মাহফুজ আলম উপদেষ্টা পদ ছেড়েছেন বটে, কিন্তু bdnews24.com সবেই এই খবর ছেপেছে যে 2 মাস আগে পদত্যাগ করলেও এখন পর্যন্ত সরকারি বাসাতেই আছেন আসিফ এবং মাহফুজ আলম সেই সরকারি বাসায় আছেন সেটা অস্বীকারও করেন নাই BD News 24 কে। তিনি বরং বলেছেন যে
উত্তরায়ণ 3 নামের যে ডুপ্লেক্স বাংলোতে হেয়ার রোডে বাস করছেন মাহফুজ আলম বলেছেন তিনি সেটা নির্বাচনের আগে ছেড়ে দেবেন। ভাবেন, নির্বাচনের এখন আর 2 সপ্তাহও বাকি নাই, কিন্তু মাহফুজ আলম এখনো জায়গা খুঁজে পান নাই যে তিনি কোথায় যাবেন। কারণ ধারণা করি এই সাক্ষাৎকারটির পর যে মাহফুজ আলম এখন অপেক্ষা করবেন মন্ত্রীর বাড়ি থেকেই আবারও মন্ত্রী পদমর্যাদায় চলে যাওয়া যায় কিনা। তার মানে এই যে উচ্চকক্ষের পরিকল্পনাটা ফেঁদেছেন মাহফুজ আলমরা নতুন বন্দোবস্তের নামে, জুলাই সনদের সংস্কার প্রস্তাবের নামে, সেটা এ কারণেই তারা করেছেন যে তাদের মতো যারা কিনা হঠাৎ কোথা থেকে এসে একেবারে ক্ষমতার কেন্দ্রে বসে এখন নিরাপদে আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না দেশের মধ্যে, তাদেরকে আসলে মন্ত্রী পদ ছাড়া বা মন্ত্রী পাড়া ছাড়া আর নিরাপত্তা দেওয়া যাবে কোথায়। তখন এই হিসাবও মিলে যায় যে এই যে আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান থেকে শুরু করে খলিলুর রহমান, ফায়েজ তাইয়াব, মানে নাম মনে করুন শুধু ইউনূস সরকারের যত ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য ওই যে 9000 বর্গফুটের ফ্ল্যাট তৈরি হচ্ছে না, সেই এত ফ্ল্যাট দিয়ে কি হবে এই প্রশ্ন যখন সংবাদ মাধ্যম করছে, তখন ইউনূস সরকার জানে, মাহফুজ আলম জানেন, তারেক রহমান জানেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানেন, যারা ভাগাভাগি করে এই নির্বাচনটা করছেন, যে তাদের আসলে কত মন্ত্রী পর্যায়ের ফ্ল্যাট প্রয়োজন হবে। কারণ যাদের মন্ত্রিত্ব দেওয়া যাবে না তাদেরকে তারা তখন উচ্চকক্ষ বানিয়ে সেই উচ্চকক্ষের সদস্য পদ দেবেন। মাহফুজ আলম লক্ষ্মীপুর 1 আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করবেন, এটা কিন্তু একটা জল্পনা বরাবর ছিল। কারণ মাহফুজ আলমের বাবা তিনি সেই ইউনিয়ন বিএনপির নেতা, এই 2025-এও তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এই উপদেষ্টা মাহফুজের বাবা। কাজেই কথা ছিল, ধারণা করা হচ্ছিল যে মাহফুজ আলম লক্ষ্মীপুরে বিএনপির টিকেটে নির্বাচন করবেন। তো নির্বাচন যতই এগিয়ে আসতে থাকলো মাহফুজ আলম বলতে থাকলেন যে তার নির্বাচনে তেমন আগ্রহ নাই। ঢাকা স্ট্রিমকে দেওয়া এই সাক্ষাৎকারেও তিনি বলেছেন তার যেহেতু লক্ষ্য ইন্টেলেকচুয়াল, সাংস্কৃতিক, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তিনি সবসময় ভেবেছেন নির্বাচনে না লড়ে কি করে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা যায়। অবশ্যই মাহফুজ আলম, আসিফ মাহমুদের মতো কারো যদি হঠাৎ কপাল খুলে যায়, সরাসরি গিয়ে মন্ত্রী হতে পারেন, তাহলে আপনি নির্বাচনে লড়বেন কেন? আপনি এক মন্ত্রী পদ থেকে আপনি আরেক মন্ত্রী পদ বাগিয়ে নেবেন এবং বরাবরের মতো আপনি মন্ত্রীর বাংলোতেই থাকবেন। কাজেই মাহফুজ আলমও বলে বসেন যে নির্বাচনে তার তেমন আগ্রহ নাই। এবং এরপর এখন ঢাকা স্ট্রিমকে তিনি বলছেন যে বিএনপি যেহেতু আগেই লক্ষ্মীপুর 1-এ মনোনয়ন দিয়ে দিয়েছিল, কাজেই তারাও তখন তাকে বোঝায় যে নির্বাচন করার দরকার নেই, বরং নির্বাচনের পরে মন্ত্রীপদ অথবা উচ্চকক্ষের আসন বরাদ্দ থাকবে মাহফুজ আলমের জন্য। মাহফুজ আলম এক বিচিত্র ক্যারেক্টার, মানে বাংলাদেশে কেমন ভাগাভাগির রাজনীতিটা শুরু হয়েছে এটা বুঝবার জন্য মাহফুজ আলমের পরিবারকে বোঝাই যথেষ্ট। মাস্টার মাইন্ড মাহফুজ সরাসরি মন্ত্রী হয়ে গেছেন 5ই আগস্টের পর, এখনো মন্ত্রী বাড়িতে আছেন। বাবা বিএনপির ইউনিয়ন পর্যায়ের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুরে আছেন। মাহফুজ আলম নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভীষণ জামাত বিরোধী। তিনি বারবার জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য কাফফারা দিতে হবে, জামায়াতে ইসলামী 1971 সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই, এ ধরনের নানা কথা বলে বারবার জামায়াতে ইসলামীকে এই পুরো সময়টা ধরে খেপিয়ে এসেছেন। সেই মাহফুজ আলমের ভাই তিনি কিন্তু আবার লক্ষ্মীপুর আসন থেকেই নির্বাচন করছেন শাপলাকলি নিয়ে, এনসিপির প্রার্থী হিসেবে, জামায়াতের সমর্থিত প্রার্থী হিসেবে। ভাবুন, ভাই নির্বাচন করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে, বাবা করেন বিএনপি, ছেলে হয়েছেন মাস্টার মাইন্ড মন্ত্রী, এবং তিনি এরপরে আবারও মন্ত্রী বা উচ্চকক্ষে আসন পাবেন। মাহফুজ আলমের এই যে বিস্ফোরক মন্তব্য যে বিএনপি তাকে কথা দিয়ে রেখেছে, তাতে আরেকটা ব্যাপার পরিষ্কার হচ্ছে যে তার মানে এই দলগুলো এরই মধ্যে এমনকি উচ্চকক্ষের যে 100 আসন, সেই আসনগুলো এক রকমের ভাগাভাগি করে রেখেছে। উচ্চকক্ষ গঠিত হবে 100 আসন বিশিষ্ট এবং জুলাই সনদ অনুযায়ী, মানে তাদের এই সংস্কার প্রস্তাব অনুযায়ী যা আমরা পেলাম 5ই আগস্টের আন্দোলনের ফলশ্রুতি হিসেবে,
সেই ফলাফল হিসেবে যা পরিবর্তন ঘটতে যাচ্ছে বাংলাদেশে, তার মধ্যে একটি হচ্ছে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষে সিদ্ধান্ত নিয়েছেন এই রাজনৈতিক দলগুলো যে আনুপাতিক প্রতিনিধিত্ব হারে সদস্য পদ নির্ধারিত হবে। তার মানে যে দল যত শতাংশ ভোট পেয়েছে সে দলের জন্য তত আসন নির্ধারিত হবে। এখন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ মঞ্জু থেকে শুরু করে ছোটখাটো বহু দলের একমাত্র স্বপ্ন হয়ে উঠেছে, যারা কিনা টকশোতে গিয়ে কিংবা গায়ের জোর দেখিয়ে কিংবা অশ্লীল বাক্যবাণ ছুড়ে গত কমাসে বিরাট বিখ্যাত হয়ে উঠেছেন, এদের সকলের লক্ষ্য এখন উচ্চকক্ষ। এবং পত্রপত্রিকার খবরে এটাও বেরিয়ে এসেছে যে এই উচ্চকক্ষে যেহেতু মাত্র 1% ভোট পেলেই একটি সদস্য পদ হলেও পাওয়া যাবে, যেহেতু এটি 100 আসনের, কাজেই এই ছোট দলগুলো এখন থেকেই ঠিক করে রেখেছে কারা কারা কটি করে আসন নেবে ওই উচ্চকক্ষে। তার মানে এই যে নতুন বন্দোবস্তের এত আলাপ করেছেন মাহফুজ আলমেরা, আসলে তারা নতুন বন্দোবস্তটা করেছেন এই যে এরপর তারা আজীবন মন্ত্রী থাকবেন। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গেও কি এমন কোনো কথা দেওয়া নেওয়া হয়ে গেছে? জামায়াতে ইসলামীর তিনি তো আবার এনসিপির নির্বাচন পরিচালনার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তারও বিএনপি থেকে নির্বাচন করবেন এমন একটা কথা চালু ছিল। তারপর তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানমন্ডি থেকে নির্বাচন করবেন। হঠাৎ করেই এমনকি তিনি নির্বাচনী র্যালিও শুরু করেছিলেন ধানমন্ডির সেই আসনে। হঠাৎ করে তিনি আবার এসে এনসিপিতে যোগ দিলেন এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিলেন, মানে জামায়াতের ছায়াতলে এসে উপস্থিত হলেন। মাহফুজ আলম ভীষণ জামায়াত বিরোধী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাহিদেরা জামায়াতের ছায়াতলে, মানে এরা নিজেরাই আবার ভাগাভাগি করে 2 দলের ছায়াতলে আশ্রয় নিয়ে নিজ নিজ পদ ওখানেও নিশ্চিত করেছেন। মাহফুজ আলমের মন্তব্য তাই এই সব কারণ মিলিয়ে বিস্ফোরক মন্তব্য বটে। তার মানে নির্বাচনটা এমনই একটা ভাগাভাগি বোঝাপড়ার নির্বাচন হচ্ছে যে নির্বাচনে কে কোন পদে যাবে, কে মন্ত্রিত্ব পাবেন, কে সংসদে মনোনয়ন পাবেন থেকে কে উচ্চকক্ষের কোন আসন পাবেন সবই ঠিক হয়ে আছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বরং সম্ভবত সবচেয়ে স্পষ্ট যে অবস্থানটা সেটা প্রকাশ করেছেন। তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন তারা জাতীয় সরকার গঠনে প্রস্তুত, কারণ তারা মনে করেন সকলে মিলে সরকার গঠন না করলে কোনো সরকার 5 বছরের জন্য স্থিতিশীলতা পাবে না। জামায়াতের আমির তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়েও এই কথা বলেছেন যে নির্বাচনের পর তিনি তারেক রহমান আবারও বসবেন কিভাবে সরকারটা গঠন করা যায় সে প্রসঙ্গে। কিন্তু বিএনপি যে একটা একক সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচনে জয়লাভ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বিএনপি সরকার গঠিত হবে এবং বিএনপি ভীষণভাবে জামায়াত বিরোধী এমন একটা অবস্থান নিচ্ছে, সেই অবস্থানের পেছনে সত্যতা কতটুকু আছে সেটা আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নাকি পুরোটাই একটা সাজানো গোছানো নকশার নির্বাচন চলছে, যেই নকশায় প্রেসিডেন্ট হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো হবে, উপপ্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, সকলের জন্যে পদ 9000 বর্গফুটের ফ্ল্যাট থেকে শুরু করে মন্ত্রিত্বের সকল সুযোগ সুবিধা চিরকালের মতো নিশ্চিত করা হবে। মানে নতুন যে বন্দোবস্তের কথা মাহফুজ আলমরা এতদিন বলেছেন সেটা আসলে তাদের জন্য একটা ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত বলেই এখন বোঝা যাচ্ছে।